আজ আমরা এমন একটা বিশাল ঐতিহাসিক নথিপত্রের স্তূপ নিয়ে বসেছি। যা দেখলে বা শুনলে মনে হতে পারে কোনো হলিউডের টানটান স্পাই থ্রিলারের চিত্রনাট্য নিয়ে কথা হচ্ছে। একদম, কিন্তু অবাক করা বিষয় হলো এর পুরোটাই একদম নিখাত সত্যি। আজকের এই তথ্য উদ্ধার মিশনের কেন্দ্রবিন্দুতে আছেন এমন একজন মানুষ যার জীবন কাহিনী আসলে চরম বিস্ময়কর। তিনি শুরু করেছিলেন মরক্কোর শান্তশিষ্ট এক গণিত শিক্ষক হিসেবে। হ্যাঁ, আর সেখান থেকেই পরবর্তীতে হয়ে ওঠেন আন্তর্জাতিক রাজনীতির এক রহস্যময় ও প্রভাবশালী বিপ্লবী, মেহেদি বেন বারকা। কিভাবে একজন সাধারণ শিক্ষক তৃতীয় বিশ্বের একটি জোরালো কণ্ঠস্বর হয়ে উঠলেন, তার রাজনৈতিক দর্শন আসলে কী ছিল, আর কেনই বা প্যারিসের রাজপথ থেকে একদম দিনের আলোতে তিনি চিরতরে নিখোঁজ হয়ে গেলেন, সেই রহস্যের জট আমরা আজ খুলব। তো আমাদের আজকের এই আলোচনার ভিত্তি হিসেবে থাকছে জ্যাকোবিন, মিডল ইস্ট আই, দ্য গার্ডিয়ান, হিউম্যান রাইটস ওয়াচ এবং ট্রাইকন্টিনেন্টাল ইনস্টিটিউটের বিভিন্ন গবেষণাধর্মী প্রবন্ধ। আর তার সাথে থাকছে সদ্য উন্মুক্ত হওয়া কিছু চাঞ্চল্যকর গোপন নথি। তবে এই আলোচনার গভীরে যাওয়ার আগে একটি বিষয় অত্যন্ত স্পষ্টভাবে জানিয়ে রাখা প্রয়োজন। সেটা খুব জরুরি। এই আলোচনায় সমাজতন্ত্র, সাম্রাজ্যবাদ এবং স্নায়ুযুদ্ধের মতো বেশ কিছু সংবেদনশীল রাজনৈতিক বিষয় উঠে আসবে, কিন্তু আমাদের উদ্দেশ্য কোনো বামপন্থী বা ডানপন্থী রাজনৈতিক মতাদর্শের পক্ষ নেওয়া নয়। ঠিক, আমরা কোনো মতবাদকে সমর্থন করছি না। একদমই না। আমরা সম্পূর্ণ নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি থেকে কেবল ঐতিহাসিক দলিল ও তথ্যগুলো কি বলছে তা তুলে ধরব। যারা শুনছেন তারা যেন নিজেরাই তথ্যগুলো বিচার করতে পারেন। ঠিক আছে, চলুন বিষয়টি একটু খতিয়ে দেখা যাক। শুরুতেই এই মানুষটির শেকড়ের দিকে তাকালে বেশ কিছু চমকপ্রদ তথ্য পাওয়া যায়। 1920 সালে মরক্কো রাবাতে এক সাধারণ পরিবারে তার জন্ম। মানে খুব অভিজাত কোনো ব্যাকগ্রাউন্ড ছিল না তার? না, মোটেও না। কিন্তু এখানে একটি বিষয় উল্লেখ করা প্রয়োজন। তিনি ছিলেন ফরাসি স্কুল থেকে গণিতে গ্র্যাজুয়েশন করা প্রথম মরক্কান মুসলিম। মেধা ও দক্ষতায় তিনি এতটাই এগিয়েছিলেন যে খুব অল্প বয়সেই রয়্যাল কলেজে শিক্ষকতা শুরু করেন। আর তার ছাত্রদের তালিকায় কে ছিলেন সেটা জানলে যে কেউই হয়তো চমকে উঠবেন। তিনি সরাসরি অঙ্ক শেখাতেন মরক্কোর ভবিষ্যৎ রাজা দ্বিতীয় হাসানকে। ভাবা যায় বিষয়টা? হ্যাঁ, যে ছাত্রকে তিনি নিজে হাতে গড়ে তুলেছেন, একদিন সেই ছাত্রের সাথেই তার সবচেয়ে বড় এবং মারাত্মক রাজনৈতিক লড়াইটা হবে। একদমই তাই। গণিতের মতো একটা যুক্তিভিত্তিক বিষয় যিনি পড়ান, তার চিন্তাধারাও কিন্তু বেশ কাঠামোগত ছিল। রাজনীতিতে বেন বারকার প্রবেশটা ঘটে খুব দ্রুত। 1944 সালের কথা যদি ধরি। হ্যাঁ, 1944 সালে মরক্কো স্বাধীনতার ঘোষণাপত্রে যারা স্বাক্ষর করেছিলেন তাদের মধ্যে তিনি ছিলেন সবচেয়ে কনিষ্ঠ। শুধু তাই নয়, মরক্কোর স্বাধীনতা সংগ্রামের অন্যতম প্রধান দল ইস্তিকলাল পার্টি গঠনেও তিনি বিশাল ভূমিকা রাখেন। হ্যাঁ, মরক্কোয় ফ্রান্সের 1 নম্বর শত্রু। কিন্তু মূল চমকটা তো শুরু হয় মরক্কো স্বাধীনতা পাওয়ার পর, তাই না? এখানে সবচেয়ে আকর্ষণীয় বিষয়টি হল স্বাধীনতার পর এই মানুষটির চিন্তাধারায় এক ব্যাপক পরিবর্তন আসে। কেমন পরিবর্তন? 1956 সালে মরক্কো যখন ফরাসিদের কাছ থেকে স্বাধীনতা পেল, তখন বেশিরভাগ নেতাই আনন্দে মেতেছিলেন, উৎসব হচ্ছিল। কিন্তু বেন বারকা খুব দ্রুতই বুঝতে পারলেন যে এই স্বাধীনতা আসলে কাঠামোগত কোনো পরিবর্তন আনেনি। মানে খোলসটা পাল্টেছে শুধু। ঠিক তাই। তিনি দেখলেন রাজনৈতিকভাবে স্বাধীনতা এলেও মরক্কো তার পুরনো সামন্ততান্ত্রিক ও ঔপনিবেশিক কাঠামো থেকে বেরোতে পারেনি। অর্থাৎ শুধু দেশের পতাকা পরিবর্তন হয়েছে, কিন্তু ক্ষমতার আসল চাবিকাঠি রয়ে গেছে সেই পুরনো ব্যবস্থাতেই। এই হতাশা থেকেই কি তিনি 1959 সালে ইস্তিকলাল পার্টি থেকে বেরিয়ে আসেন? হ্যাঁ, বেরিয়ে এসে তিনি ন্যাশনাল ইউনিয়ন অফ পপুলার ফোর্সেস বা ইউএনএফপি গঠন করেন। আর ইউএনএফপি গঠনের মাধ্যমেই তার মূল দ্বন্দ্বটা শুরু হয় রাজতন্ত্র এবং দেশের রক্ষণশীল অভিজাত শ্রেণীর সাথে। কারণ বেন বারকা মনে করতেন রাজতন্ত্র আসলে সাধারণ মানুষের উন্নয়নের পথে একটা বড় বাধা। একদম। তিনি চেয়েছিলেন ক্ষমতা যেন মুষ্টিমেয় কিছু মানুষের হাতে কুক্ষিগত না থেকে দেশের সাধারণ মানুষের হাতে পৌঁছায়। এই জায়গাতেই তার বিখ্যাত তাত্ত্বিক বিশ্লেষণগুলোর কথা চলে আসে, বিশেষ করে 1960 সালের টিউনিশিয়া রিপোর্ট এবং 1962 সালের রেভলিউশনারি অপশন বা বৈপ্লবিক বিকল্প শীর্ষক রিপোর্ট। এই রিপোর্টগুলোতে তিনি এক নতুন ধারণার জন্ম দেন, যাকে তিনি বলেছিলেন নয়া উপনিবেশবাদ বা ঔপনিবেশিক পুঁজিবাদ।
প্রথমবার শুনলে এই টার্মগুলো একটু খটমটে লাগতে পারে শ্রোতাদের কাছে। হ্যাঁ, একটু তাত্ত্বিক মনে হতে পারে। যদি দৈনন্দিন জীবনের একটা খুব সাধারণ রূপক দিয়ে বিষয়টা বোঝানোর চেষ্টা করি, ধরুন একটা বড় বাড়ির মালিকানা। হ্যাঁ, দারুণ একটা উদাহরণ হতে পারে এটা। আগের দিনে সরাসরি সেনাবাহিনী পাঠিয়ে দেশ দখল করা হতো। এটা অনেকটা জোর করে অন্যের বাড়ি দখল করে থাকার মতো। কিন্তু বেন বার্কার মতে এই নতুন পদ্ধতিতে পশ্চিমা শক্তিগুলো আনুষ্ঠানিকভাবে দেশগুলোকে স্বাধীন করে দিলেও, মানে বাড়ির চাবি আনুষ্ঠানিকভাবে বুঝিয়ে দিল। ঠিক, চাবি বুঝিয়ে দিলেও বাড়ির ভাড়ার ঘরের আসল চাবিটা তারা নিজেদের পকেটেই রেখে দিয়েছিল। অর্থনীতির মূল নিয়ন্ত্রণ তারা ছাড়েনি। আর এই কাঠামোর পেছনের অর্থনীতিটা, মানে কেন পশ্চিমা শক্তিগুলো এমনটা করত, তা বেন বার্কা অত্যন্ত নিখুঁতভাবে বিশ্লেষণ করেছিলেন। বাজার নিয়ন্ত্রণের বিষয়টা, তাই তো? হ্যাঁ, পশ্চিমা শক্তিগুলো বাজার নিয়ন্ত্রণ এবং কাঁচামাল আত্মসাৎ করার জন্য সরাসরি শাসন করার আর দরকার মনে করত না। এর বদলে তারা সদ্য স্বাধীন দেশগুলোতে একদল সুবিধাভোগী শ্রেণী তৈরি করত, যাদের বেন বার্কা নাম দিয়েছিলেন কম্প্রাডোর বুর্জুয়া বা স্থানীয় দালাল পুঁজিপতি। বিষয়টা একটু পরিষ্কার করা যাক। এই কম্প্রাডোর বুর্জুয়া শ্রেণী আসলে কিভাবে কাজ করত? খুব সহজভাবে বললে এরা হলো দেশের ভেতরের সেই এলিট বা অভিজাত শ্রেণী, যারা মূলত বিদেশি শক্তিগুলোর স্বার্থ রক্ষা করে। যেমন ধরুন মরক্কোর খনিজ সম্পদ বা কৃষিজাত পণ্য। হ্যাঁ, এই স্থানীয় এলিটরা বিদেশিদের সাথে চুক্তি করে নামমাত্র মূল্যে সেই সম্পদ বিদেশে পাচার হতে সাহায্য করত। আর বিনিময়ে তারা নিজেরা পেত বিশাল অঙ্কের কমিশন আর বিলাসবহুল জীবন। বেন বার্কার যুক্তি ছিল, প্রকৃত মুক্তি পেতে হলে শুধু বিদেশি শাসক তাড়ালেই চলবে না, এই অর্থনৈতিক শৃঙ্খলটাও ভাঙতে হবে। কারণ এই স্থানীয় দালালরা যতদিন ক্ষমতার কেন্দ্রে থাকবে, সাধারণ মানুষ কখনোই অর্থনৈতিক স্বাধীনতা পাবে না। আর এর সমাধান হিসেবে তিনি বেশ কিছু সুনির্দিষ্ট প্রস্তাবনা দিয়েছিলেন। যেমন কৃষি সংস্কারের কথা তিনি খুব জোর দিয়ে বলেছিলেন, যেখানে কৃষকদের জমি ও অধিকার নিশ্চিত হবে। এছাড়া শিল্পের জাতীয়করণ করার কথা বলেছিলেন তিনি, যাতে দেশের সম্পদের মুনাফা সরাসরি দেশের মানুষের কাজেই লাগে। আর সবচেয়ে বড় যে স্বপ্নটা তিনি দেখেছিলেন, তা হল সমগ্র উত্তর আফ্রিকার দেশগুলোকে নিয়ে বৃহত্তর মাগরেব ঐক্য গড়া। এই মাগরেব ঐক্যর ধারণাটা সে সময় সত্যি বেশ যুগান্তকারী ছিল। বেন বার্কা খুব ভালোভাবে বুঝতে পেরেছিলেন, মরক্কো, আলজেরিয়া বা তিউনিসিয়া যদি আলাদা আলাদা থাকে, তাহলে সাম্রাজ্যবাদী শক্তিগুলো সহজেই তাদের নিজেদের মধ্যে লড়িয়ে দিয়ে ফায়দা লুটবে। একদম ঠিক। কিন্তু তারা যদি একজোট হয়, তবেই এই নয়া উপনিবেশবাদকে প্রতিহত করা সম্ভব। কিন্তু তার এই বৈপ্লবিক চিন্তাভাবনা এবং রাজতন্ত্রের তীব্র সমালোচনা তাকে নিজের দেশেই বেশি দিন টিকতে দিল না। 1963 সালের দিকে একটা বড় ঘটনা ঘটে যায়, যা তার জীবনকে চিরতরে বদলে দেয়। মরক্কো এবং সদ্য স্বাধীন আলজেরিয়ার মধ্যে সীমান্ত নিয়ে একটি যুদ্ধ শুরু হয়। ইতিহাসে যা স্যান্ড ওয়ার বা বালির যুদ্ধ নামে পরিচিত। আর এই যুদ্ধে বেন বার্কা এমন একটা কাজ করে বসেন, যা নিজ দেশে তাকে একেবারে খলনায়ক বানিয়ে দেয়। হ্যাঁ, তিনি নিজের দেশ মরক্কোর বদলে সরাসরি আলজেরিয়ার পক্ষ নেন। যে কোনো সাধারণ দৃষ্টিকোণ থেকে তো এটা চরম রাষ্ট্রদ্রোহিতা বলে মনে হবে। স্বাভাবিকভাবেই। কিন্তু বেন বার্কার যুক্তি ছিল পুরোপুরি আদর্শিক। আলজেরিয়ায় তখন একটি বৈপ্লবিক সরকার ছিল, যারা ফরাসিদের বিরুদ্ধে দীর্ঘ রক্তক্ষয়ী সংগ্রাম করে মাত্রই স্বাধীন হয়েছে। বেন বার্কা মনে করতেন, মরক্কোর এই আক্রমণ আসলে কোনো সাধারণ সীমান্ত বিরোধ নয়। না, এটা ছিল আরব বিপ্লবের পিঠে ছুরি মারার শামিল। তিনি বিশ্বাস করতেন, মরক্কোর রাজতন্ত্র চাইছে আলজেরিয়ার এই বিপ্লবী চেতনা যেন গোটা অঞ্চলে ছড়িয়ে না পড়ে। এর ফলস্বরূপ মরক্কো সরকার তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগ আনে এবং তার অনুপস্থিতিতে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। বাধ্য হয়ে তাকে দেশ ছাড়তে হয়। কিন্তু নির্বাসনে গিয়ে তিনি কি চুপ করে বসেছিলেন? মোটেও না। বরং এই নির্বাসিত জীবন তাকে বিশ্বমঞ্চে এক নতুন উচ্চতায় নিয়ে যায়। তিনি মিশর, আলজেরিয়া, রোম, জেনিভা ছষে বেড়ান। এবং এই সময়েই তিনি বিশ্বজুড়ে এক বিশাল আন্তর্জাতিক নেটওয়ার্ক গড়ে তুলতে শুরু করেন। চে গুয়েভারা, ম্যালকম এক্স, ফিদেল কাস্ত্রো এবং ফ্রান্স ফানোরের মতো কিংবদন্তি নেতাদের সাথে তার গভীর সম্পর্ক গড়ে ওঠে। তিনি যেন হয়ে ওঠেন গ্লোবাল সাউথ বা তৃতীয় বিশ্বের দেশগুলোর এক অঘোষিত দূত। এই বিশাল নেটওয়ার্কের চূড়ান্ত রূপটি দেখার কথা ছিল 1966 সালে কিউবার হাভানায় অনুষ্ঠিতব্য
ট্রাইকন্টিনেন্টাল কনফারেন্সের মূল আয়োজক ছিলেন বেন বার্কা। এই কনফারেন্সের উদ্দেশ্যটা আসলে কি ছিল? উদ্দেশ্য ছিল এশিয়া, আফ্রিকা ও ল্যাটিন আমেরিকার স্বাধীনতাকামী আন্দোলনগুলোকে একই সুতোয় গাঁথা। মানে একটা বৈশ্বিক ফ্রন্ট তৈরি করা। হ্যাঁ, বেন বার্কা অনুধাবন করেছিলেন যে ভিয়েতনামের কৃষক, কঙ্গোর খনি শ্রমিক বা ফিলিস্তিনের স্বাধীনতাকামী মানুষ সব জায়গার লড়াইয়ের একটি সাধারণ প্রতিপক্ষ রয়েছে, আর তা হল বিশ্ব সাম্রাজ্যবাদ। তিনি চাইছিলেন এই সমস্ত বিচ্ছিন্ন আন্দোলনগুলোকে এক ছাতার নিচে এনে একটা ঐক্যবদ্ধ শক্তি তৈরি করতে। আর ঠিক এই কারণেই তিনি পরাশক্তিগুলোর চক্ষুশূল হয়ে ওঠেন। যদি আমরা এটিকে বৃহত্তর প্রেক্ষাপটের সাথে যুক্ত করি, তাহলে দেখব এই ট্রাইকন্টিনেন্টাল চেতনা তৎকালীন পশ্চিমা বিশ্বের জন্য, বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ফ্রান্সের জন্য একটি বিশাল হুমকির কারণ হয়ে দাঁড়িয়েছিল। অবশ্যই, কিন্তু এবার আমরা এমন একটা নথির কথায় আসব যা পুরো সমীকরণটাকে একটু জটিল করে দেয়। হ্যাঁ, দ্য গার্ডিয়ানের একটি প্রতিবেদন এবং সদ্য উন্মুক্ত হওয়া চেকস্লোভাকিয়ার গোয়েন্দা সংস্থা এসটিবি এর গোপন নথি থেকে এক চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে আসে। শ্রোতাদের জ্ঞাতার্থে বলে রাখি, এই এসটিবি সে সময় সোভিয়েত ব্লকের অন্যতম ধুরন্ধর গোয়েন্দা সংস্থা হিসেবে পরিচিত ছিল। আর নথিপত্র বলছে বেন বার্কা এই গোয়েন্দা সংস্থার সাথে যোগাযোগ রাখতেন এবং তার একটা কোড নামও ছিল। কোড নাম ছিল শেখ। নথিগুলো অনুযায়ী 1960 সাল থেকেই এসটিবি এর সাথে তার যোগাযোগ ছিল এবং তিনি অর্থের বিনিময়ে তাদের বিভিন্ন তথ্য সরবরাহ করতেন। তথ্য পাচার করতেন? হ্যাঁ, যেমন 1963 সালে ইরাকের একটি রাজনৈতিক অভ্যুত্থানের তথ্য দেওয়ার জন্য তাকে অর্থ দেওয়া হয়েছিল। এমনকি তার সন্তানদেরকে চেকোস্লোভাকিয়ার একটি স্পাতে ছুটি কাটানোর ব্যবস্থাও করে দেওয়া হয়েছিল। প্রথমবার শুনলে বিষয়টা একটা বড়সড় ধাক্কার মতোই মনে হয়। কোথায় সাম্রাজ্যবাদ বিরোধী এক মহান বিপ্লবী নেতা, আর কোথায় তিনি বিদেশি গোয়েন্দা সংস্থার কাছ থেকে টাকা নিচ্ছেন? এটা কি নিশ্চয়ই সুবিধাবাদ, নাকি এর পেছনে অন্য কোনো হিসাব নিকাশ ছিল? এই বিষয়টা নিয়ে ঐতিহাসিকদের মধ্যে বেশ বড়সড় বিতর্ক আছে। স্নায়ুযুদ্ধের বাস্তবতা ছিল অত্যন্ত রূঢ় এবং জটিল। সেই সময় তৃতীয় বিশ্বের কোনো নেতার পক্ষে পুরোপুরি স্বাধীনভাবে কাজ করা প্রায় অসম্ভব ছিল। কিছু বিশ্লেষক মনে করেন বেন বার্কা অত্যন্ত বাস্তববাদী ছিলেন। তার এই বিশাল আন্তর্জাতিক নেটওয়ার্ক চালানো, ট্রাইকন্টিনেন্টাল কনফারেন্সের আয়োজন কিংবা নির্বাসনে থেকে নিজের নিরাপত্তা নিশ্চিত করার জন্য তার প্রচুর অর্থের প্রয়োজন ছিল। অর্থাৎ তিনি জানতেন যে তিনি কাদের সাথে ডিল করছেন, কিন্তু বৃহত্তর লক্ষ্য অর্জনের জন্য তিনি এই কৌশলগত আপোষ করতে বাধ্য হয়েছিলেন। অনেকটাই সেরকম। তিনি হয়তো ভেবেছিলেন যে তিনি এসটিবিকে ব্যবহার করে নিজের বিপ্লবের রসদ জোগাড় করছেন, কিন্তু গোয়েন্দা সংস্থাগুলোও তো আর বোকা নয়। একদমই না। তারাও বেন বার্কাকে ব্যবহার করে পশ্চিমা ব্লকের বিরুদ্ধে তথ্য সংগ্রহ করছিল। এটি প্রমাণ করে যে আন্তর্জাতিক রাজনীতির মঞ্চে কেউই পুরোপুরি সাদা বা কালো নন। আদর্শবাদী নেতাদেরও অনেক সময় ধূসর এক বিপজ্জনক খেলা খেলতে হয়। আর এই বিপজ্জনক খেলাটি শেষ পর্যন্ত তার কাল হয়ে দাঁড়ায়। স্নায়ুযুদ্ধের এই জটিল সমীকরণে তিনি এমন কিছু শক্তিশালী শত্রু তৈরি করেছিলেন যারা তাকে আর সহ্য করতে প্রস্তুত ছিল না। এখানে সে বিষয়টি সত্যিই চরম চমকপ্রদ হয়ে ওঠে। দিনটি ছিল 29 অক্টোবর 1965, ফ্রান্সের প্যারিস শহর। বিখ্যাত লিভ ব্রেসেরি সামনে দিয়ে হেঁটে যাচ্ছিলেন বেন বার্কা। তার সাথে দেখা করার কথা ছিল কয়েকজন ফরাসি সাংবাদিক ও চলচ্চিত্র নির্মাতার, যারা তার ট্রাইকন্টিনেন্টাল কনফারেন্স নিয়ে একটি ডকুমেন্টারি বানাতে চেয়েছিল। কিন্তু হঠাৎ ফরাসি পুলিশের পরিচয় দিয়ে কয়েকজন লোক তার পথ আটকায়। তারা তাকে একটি গাড়িতে তুলে প্যারিসের উপকণ্ঠে একটি বাড়িতে নিয়ে যায়। এরপর তাকে আর কখনোই জনসমক্ষে দেখা যায়নি। প্যারিসের মতো একটা শহরের কেন্দ্রস্থল থেকে দিনে দুপুরে একজন আন্তর্জাতিক নেতাকে তুলে নিয়ে যাওয়া হলো। এই অন্তর্ধান বা গুমের পেছনের ষড়যন্ত্রটি এতটাই বিশাল এবং বহুমাত্রিক যে তা শুনলে রীতিমতো শিউরে উঠতে হয়। সাংবাদিক রনেন বার্গম্যানের বই এবং অন্যান্য ঐতিহাসিক সূত্র থেকে জানা যায়, এই হত্যাকাণ্ডে কেবল একটি বা দুটি নয়, 3টি দেশের গোয়েন্দা সংস্থার এক অভূতপূর্ব আঁতাত কাজ করেছিল। কারা ছিল এই ষড়যন্ত্রে? প্রথমত মরক্কোর তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ ওফকির এবং তার চরম নিষ্ঠুর সহকারী আহমেদ দলিমি। তারা সরাসরি এই অপারেশন তদারকি করছিল। দ্বিতীয়ত তাদের সাহায্য করেছিল ফ্রান্সের গোয়েন্দা সংস্থা SDECE।
এই ফরাসি গোয়েন্দা সংস্থাটি সে সময় এতটাই দুর্নীতিগ্রস্ত এবং বিভিন্ন উপদলে বিভক্ত ছিল যে তারা টাকার বিনিময়ে বা নিজেদের রাজনৈতিক স্বার্থে বিদেশি এজেন্টদের সাথে হাত মেলাতেও দ্বিধা করত না। ফরাসি পুলিশের ওই দুর্নীতিগ্রস্ত অংশটি মূলত বেন বার্কাকে রাস্তা থেকে তুলে এনে মরক্কান এজেন্টদের হাতে তুলে দেয়। কিন্তু সবচেয়ে বড় চমকটি হল তৃতীয় পক্ষ। এই পুরো অপারেশনের লজিস্টিক সাপোর্ট অর্থাৎ নিখুঁত পরিকল্পনা, সরঞ্জাম এবং ব্যাকআপ দিয়েছিল ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ। স্বভাবতই প্রশ্ন জাগে, ইসরায়েল কেন মরক্কোর একজন নেতার পেছনে লাগবে? বেন বার্কার সাথে তো ইসরায়েলের সরাসরি কোনো সংঘাত ছিল না। এর পেছনের কারণটা আরও গভীর এবং স্নায়ু যুদ্ধের রূঢ় বাস্তবতার আর একটা উদাহরণ। ঘটনাটা ঘটে ১৯৬৫ সালের সেপ্টেম্বরে, গুম হওয়ার ঠিক ১ মাস আগে। হ্যাঁ, মরক্কোর কাসাব্লাঙ্কায় আরব নেতাদের একটি শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়। সেই সম্মেলনে আরব দেশগুলো ইসরায়েলের বিরুদ্ধে তাদের সামরিক প্রস্তুতি এবং কৌশল নিয়ে আলোচনা করছিল। আর রাজা হাসানের নির্দেশে মরক্কো কর্তৃপক্ষ সেই সম্মেলনে মোসাদকে আড়ি পাতার সুযোগ করে দেয়। ভাবা যায়, নিজেদের আরব মিত্রদের বিরুদ্ধেই রাজা হাসান ইসরায়েলকে গুপ্তচর বৃত্তির সুযোগ দিচ্ছেন। হ্যাঁ, এবং আরব নেতাদের সামরিক প্রস্তুতি যে কতটা দুর্বল ও অগোছালো সেই মহামূল্যবান তথ্য মোসাদ এই আড়িপাতার মাধ্যমে জানতে পারে। ঐতিহাসিকরা মনে করেন এই তথ্যটি ইসরায়েলকে ১৯৬৭ সালের 6 ডে ওয়ার বা ৬ দিনের যুদ্ধে বিশাল সুবিধা এনে দিয়েছিল। আর এই বিশাল উপকারের প্রতিদান হিসেবেই মরক্কো মোসাদের কাছে একটি দাবি রাখে, মেহেদি বেন বার্কাকে খুঁজে বের করে খতম করতে হবে। এবং মোসাদ সেই কাজটা অত্যন্ত নিখুঁতভাবে করে দেয়। তারা ইউরোপের বিভিন্ন শহরে বেন বার্কাকে ট্র্যাক করে। প্যারিসে ফরাসি পুলিশের দুর্নীতিগ্রস্ত অংশের সাহায্যে তাকে অপহরণের ক্ষেত্র প্রস্তুত করে। শুধু তাই নয়, মোসাদ এই অপারেশনের জন্য ফেক পাসপোর্ট, সেফ হাউস এবং এমনকি লাশ গুম করার জন্য এক বিশেষ ধরনের রাসায়নিক পাউডার পর্যন্ত সরবরাহ করেছিল বলে জানা যায়। পরিণতি ছিল অত্যন্ত নির্মম। ফরাসি সেই সেফ হাউসে মরক্কোর আহমেদ গ্লিমি স্বয়ং উপস্থিত ছিলেন। বিভিন্ন সূত্র মতে সেখানে বেন বার্কাকে চরম নির্যাতন করা হয়। শেষ পর্যন্ত দ্রিমি তাকে বাথটাবের পানিতে মাথা চুবিয়ে শ্বাসরোধ করে হত্যা করেন। এরপর তার মৃতদেহের কি হয়েছিল তা আজও নিশ্চিতভাবে জানা যায়নি। এটা ইতিহাসের অন্যতম বড় একটি অমীমাংসিত রহস্য। সাবেক এক মরক্কান এজেন্টের দাবি অনুযায়ী তার দেহ অ্যাসিডের ট্যাঙ্কে গলিয়ে ফেলা হয়েছিল। আবার রনিন বার্গম্যানের বইয়ের সূত্র বলছে মোসাদের দেওয়া সেই রাসায়নিক পাউডার ছিটিয়ে দেওয়ার পর দেহাবশেষ সরিয়ে প্যারিসের লুই ভিটন ফাউন্ডেশনের নিচে মাটি চাপা দেওয়া হয়ে থাকতে পারে। এই ঘটনাটি শুধু একজন ব্যক্তির মৃত্যু ছিল না, এটি ছিল মরক্কোর ইতিহাসের সেই অন্ধকার অধ্যায়ের একটি ভয়ঙ্কর দৃষ্টান্ত, যে সময়টিকে হিসাব নিকাশের বছর বা ইয়ার্স অফ লেড বলা হয়। কয়েক দশক ধরে রাজা হাসানের শাসনামলে অসংখ্য বিরোধী মতের মানুষকে গুম, খুন ও নির্যাতন করা হয়েছিল। বেন বার্কা ছিলেন সেই শিকারদের মধ্যে সবচেয়ে হাই প্রোফাইল। পুরো আলোচনাটিকে যদি আমরা একটি জায়গায় আনতে চাই, তবে বলতে হয় মেহেদি বেন বার্কা কেবল ইতিহাসের পাতায় হারিয়ে যাওয়া একটি নাম নন। তিনি ছিলেন তৃতীয় বিশ্বের সেই কণ্ঠস্বর যিনি খুব স্পষ্টভাবে দেখিয়েছিলেন যে রাজনৈতিক মানচিত্রের সীমানা আঁকা হলেই একটি দেশ স্বাধীন হয়ে যায় না। একদম ঠিক। অর্থনৈতিক মুক্তি ছাড়া রাজনৈতিক স্বাধীনতা যে কতটা অর্থহীন সেটাই ছিল তার মূল দর্শন। তিনি অনুধাবন করেছিলেন যে নয়া উপনিবেশবাদের শেকল অনেক বেশি সূক্ষ্ম এবং শক্তিশালী। আজ দশক পেরিয়ে এসেও গ্লোবাল সাউথের অনেক দেশের দিকে তাকালে আমরা দেখতে পাই তার সেই বিশ্লেষণ আজও কতটা প্রাসঙ্গিক। ঋণের ফাঁদ, সম্পদের লুণ্ঠন আর দেশীয় দালালদের আধিপত্য, এগুলো তো আজও রূঢ় বাস্তবতা। হ্যাঁ, ইতিহাস হয়তো বদলায়, কিন্তু শোষণের ধরনগুলো খুব একটা পাল্টায় না। তাহলে এই সব কিছুর অর্থ কি দাঁড়াচ্ছে? মেহেদি বেন বার্কার জীবন, তার আপোষহীন দর্শন, আবার একই সাথে স্নায়ুযুদ্ধের গোয়েন্দাদের সাথে তার সেই ধূসর সম্পর্ক এবং তার মর্মান্তিক পরিণতি, এগুলো আমাদের বর্তমান বিশ্ব সম্পর্কে কি শেখায়? এটা সত্যি ভাববার মতো একটা বিষয়। আজকের এই গভীর আলোচনার একেবারে শেষে একটি ভাবনার বিষয় রেখে যেতে চাই। যখন একজন মানুষের নিজস্ব আদর্শ ও চিন্তা এতটাই শক্তিশালী হয়ে ওঠে যে সম্পূর্ণ ভিন্ন মেরুর 3টি দেশের গোয়েন্দা সংস্থা, যাদের নিজেদের মধ্যে হাজারো বিরোধ ও অবিশ্বাস রয়েছে, যারা একে অপরের চরম শত্রু,
তারা শুধু সেই একটি মানুষকে মুছে ফেলার জন্য একজোট হয়, তখন বুঝতে হবে সেই চিন্তাটি কতটা প্রভাব বিস্তারকারী ছিল। সত্যি অভাবনীয় একটা জোট ছিল সেটা। একটু ভেবে দেখবেন, আজকের দিনেও বিশ্ব রাজনীতির এই দৃশ্যমান মানচিত্র আর সীমানার আড়ালে এমন কত অজানা ও অদৃশ্য জোট কাজ করে চলেছে, যা সাধারণ মানুষ হিসাবে আমরা টেরই পাই না। কারা আজ ছক কষছে নতুন কোনো বেন বার্কাকে চুপ করিয়ে দেওয়ার? এই প্রশ্নটি আজকের মতো